আচ্ছা, তাহলে গত ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা নেই, তাই তো? আচ্ছা, তাহলে আজকে আমরা একটা টপিক পড়ব, একটা টপিক মাত্র পড়ব। লেখো যে টপিকটা পরীক্ষাতে আসবে। হ্যাঁ, সেটা হচ্ছে এমবেডেড কোশ্চেন। নাম কি? এমবেডেড কোশ্চেন। তো এমবেডেড কোশ্চেন জেনারেলি তোমাদের পড়ার কথা নয়, বিশেষ করে ইন্টারমিডিয়েটে এটা নেই, এটা অ্যাডমিশনের নতুন টপিক। আচ্ছা, তার মানে এমবেডেড কোশ্চেন থেকে প্রশ্ন হয় অ্যাডমিশনে। শুধু অ্যাডমিশন না, বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে যত পরীক্ষা হয় এই এমবেডেড কোশ্চেন থেকে একটা প্রশ্ন হয় কিন্তু। তো যেহেতু এটা নতুন টপিক, তো সবার একটু মনোযোগী হতে হবে, বুঝতে হবে তো এমবেডেড কোশ্চেনটা আসলে কি। আচ্ছা, তো আমরা কথাবার্তা যখন বলি মানুষের সঙ্গে, হ্যাঁ, দেখা যায় যে তুমি কাউকে কিছু জিজ্ঞেস করবা, যে ধরো তুমি কোনো আননোন এলাকায় গেলা, সেখানে তুমি কাউকে জিজ্ঞেস করবা যে ধরো তুমি একটা বাজার খুঁজছো, তো বাজার কোথায় জিজ্ঞেস করলা, যে কাউকে সামনে পাইলা, তাকে বললা যে বাজার কোথায়। এভাবে আমরা জিজ্ঞেস করি না? আচ্ছা, আবার আমরা এভাবেও জিজ্ঞেস করতে পারি, আপনি কি জানেন বাজার কোথায়? আচ্ছা, দুইটা কথার মধ্যে কি পার্থক্য আছে? নাই কোনো। দ্বিতীয় কথাটা হচ্ছে ভদ্রতা বোঝায়, আর প্রথম কথাটা কিন্তু ভদ্রতা নেই, তাই না? তুমি একজন মানুষকে ডিরেক্ট বলছো বাজার কোথায়, আবার তাকে যদি বলো আপনি কি জানেন বাজার কোথায়, বা আপনি কি বলতে পারেন বাজার কোথায়, অবশ্যই দ্বিতীয় বাক্যটি ভদ্রতা বোঝাচ্ছে, পোলাইটলি, তাই না? এই যে আমরা দ্বিতীয় যে বাক্যটি বললাম, এটাই এমবেডেড কোশ্চেন। তার মানে সাধারণভাবে আমরা যে কথাবার্তাগুলো বলি বা প্রশ্ন করি, ওই প্রশ্নটা ভদ্রতার সঙ্গেও করা যায়, তাই না? তাহলে আমরা একটা প্রশ্ন লিখি। দেখো, যেহেতু এমবেডেড কোশ্চেন আমরা বিস্তারিত পড়বো, আগে আমরা মেইন জিনিসটা বুঝে নেই। এই সেই বাক্য যে ডু ইউ নো, তুমি কি জানো, হোয়ার ইজ দ্য মার্কেট, বাজারটি কোথায়, বুঝছি আমরা। তাহলে দেখো এখানে কিন্তু প্রশ্ন কয়টা? ডু ইউ নো একটা প্রশ্ন, হোয়ার দ্য মার্কেট ইজ এটা একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে আমরা দুইটা প্রশ্ন যখন এক জায়গায় করলাম, দেখো তো মানে আলাদা ছিল যখন। ডু ইউ নো এটা একটা প্রশ্ন, আবার আচ্ছা এই যে দুইটা প্রশ্ন, ঠিক আছে না? এটা তো দুইটা প্রশ্ন, কারণ একজন ব্যক্তিকে তুমি দুইটা প্রশ্ন করছো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে এটা তো প্রশ্নবোধক বাক্য, কেননা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তারপরে এই যে সাবজেক্টের পরে কি বিভার্ব আছে, মানে সাবজেক্টের আগে বিভার্বগুলোই তো এটা প্রশ্নবোধক হয়, তাই না? আবার এখানে এই যে সাবজেক্ট মার্কেট, তার পূর্বে কি ভার্ব, তার মানে দুইটাই প্রশ্নবোধক। আচ্ছা, তাহলে আমি যে বাক্যটা লিখলাম, তোমরা এই বাক্যে খেয়াল করো যে এই একটি বাক্যে দুইটা জায়গায় প্রশ্ন করা হয়েছে, তাই না? এখানে প্রশ্ন করা হলো কিন্তু এই যে সাবজেক্টের আগে ভার্ব, আবার এখানেও প্রশ্ন করা হলো এই যে সাবজেক্টের আগে ভার্ব। এই প্রশ্নটা কিন্তু ভুল, এই প্রশ্নটা ভুল। তাহলে সঠিক কি হবে? সঠিক হচ্ছে এরকম, ডু ইউ নো, তুমি কি জানো, হোয়ার দ্য মার্কেট ইজ। এই যে এটা হচ্ছে সঠিক বাক্য। তার মানে এই যে আমরা যে দুইটা বাক্যকে যখন একসঙ্গে যুক্ত করে দিলাম, অর্থাৎ একটা সম্প্রসারিত প্রশ্ন করলাম। কি করলাম? সম্প্রসারিত প্রশ্ন। এমবেডেড কোশ্চেনের বাংলা হচ্ছে সম্প্রসারিত প্রশ্ন, ঠিক আছে? যে তুমি এখানে দুইটি ক্লজ আছে, ক্লজ চিনি আমরা, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এটা একটা কি প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন এমবেডেড কোশ্চেন অর্থ হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজেই প্রশ্ন করা যাবে, সাবঅর্ডিনেট ক্লজে প্রশ্ন করা যাবে না। তার মানে এটা তো সাবঅর্ডিনেট ক্লজ, এই জন্য এখানে প্রশ্ন করা যাবে না, কিন্তু এটা কিন্তু অ্যাসার্টিভ। এই যে প্রথমে কি সাবজেক্ট, তারপরে ভার্ব। সাবজেক্টের পরে ভার্ব থাকলে তো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আর সাবজেক্টের আগে ভার্ব থাকলে কি হয়? ইন্টারোগেটিভ। তার মানে এখানে সাবজেক্টের আগে, এই জন্য এই পাশটা ইন্টারোগেটিভ, ও পাশটা অ্যাসার্টিভ, আর এই হোয়ারটা এখানে কনজাংশন, ঠিক আছে? তার মানে এই দুইটা বাক্য এখন কিন্তু হয়ে গেছে একটা বাক্য। এখন এই যে প্রশ্নটা করলাম আমরা, প্রশ্নটা যে জুড়ে দিলাম, এমবেডেড মানে জুড়ে দেওয়া বা তোমার সম্প্রসারিত প্রশ্ন যাকে বলা হয়, যে একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যেখানে তোমার প্রিন্সিপাল ক্লজ থাকবে, সেই প্রিন্সিপাল ক্লজের মধ্যেই প্রশ্ন করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজে প্রশ্ন করা যাবে না। বোঝা গেল কথাটা?
অর্থাৎ তুমি একটা বাক্যে তো দুইটা প্রশ্ন করতে পারো না। এখন তো বাজারটি, এখন কি হয়েছে, দ্য মার্কেট ইজ, মনে করো বাজারটি কোথায়, কিন্তু মূল প্রশ্ন তো এটা, এখানে তো প্রশ্ন করা হয় নাই। প্রশ্ন করলে তো সে ইজটা সাবজেক্ট, এই যে এখানে প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে না এখানে, এখানে তো প্রশ্ন করা হয় নাই, কেন এটা সাবঅর্ডিনেট ক্লজ। এই বাক্যে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এইটা। এমবেডেড কোশ্চেনের মূল কথা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করতে হবে প্রিন্সিপাল ক্লজে। আর এই যে প্রশ্নবোধক যে চিহ্ন হলো না, এটা কিন্তু এইখানে প্রশ্ন করার কারণে হয়েছে, ঠিক আছে? একই কথা, আলাদা আলাদাভাবে প্রশ্ন করা, এটা হচ্ছে সঠিক বাক্য, কিন্তু যখন তুমি একসাথে প্রশ্ন করবা, কাউকে ভদ্রতার সঙ্গে জিজ্ঞেস করবা, তখন তোমার এমবেডেড কোশ্চেন ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন এটা আমরা তোমাকে ধারণা দিলাম, এখন আমরা বিস্তারিত দেখব, এটুকু বুঝছো কি না? তাহলে এমবেডেড কোশ্চেনের মূল যে কথাটা সেটা আবারও বলি, যে এমবেডেড কোশ্চেনটা অবশ্যই একটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। প্রথম শর্ত কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স। আর যখনই একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটি সাবঅর্ডিনেট ক্লজ। তো ওই যে প্রিন্সিপাল ক্লজ, সেই প্রিন্সিপাল ক্লজেই প্রশ্ন করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজে প্রশ্ন করা যাবে না। তোমার পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে? এখানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা হয় যে চুজ দ্য কারেক্ট আনসার, মানে 5টা বা 4টা বাক্য দিয়ে তোমাকে বলবে সঠিক বাক্যটি কোথায়। দেখবা সব বাক্যই সাবঅর্ডিনেট ক্লজে প্রশ্ন করে বসে আছে, একটি জায়গায় খুঁজে পাবো যেখানে সাবঅর্ডিনেট ক্লজে প্রশ্ন করা নেই, ওটাই হচ্ছে আমাদের উত্তর হবে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে কি প্রশ্ন করতে হবে, বুঝো নাই? আচ্ছা, এখন আমরা বিস্তারিত দেখি এমবেডেড কোশ্চেন আসলো কোত্থেকে। এমবেডেড কোশ্চেন তুমি উল্টাপাল্টা আমরা লিখলাম, এটা তুমি মেনে নিবা, আসলো কোত্থেকে? এর তো একটা উৎপত্তি আছে। আমরা এটা সবাই জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। তাহলে এই যে অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। 2 নম্বরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার? 4 প্রকার। এক হচ্ছে তোমার ডাব্লিউএইচ কোশ্চেন, 2 নম্বর হচ্ছে ইয়েস নো কোশ্চেন, 3 নম্বর হচ্ছে ট্যাগ কোশ্চেন, 4 নম্বর হচ্ছে এমবেডেড কোশ্চেন। আচ্ছা, অর্থাৎ আমরা যখন বেসিক ইংলিশ শিখছি ছোটোবেলায়, আমাদেরকে কেউ এভাবে বলে না যে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু 4 ধরনের, তাই না? যদি বলতো তাইলে আর আজকে এসে তোমার এমবেডেড কোশ্চেন শেখা লাগতো না। এই ট্যাগ কোশ্চেন পর্যন্তই আমাদের শেখানো হয়েছে। তারপরেও কেউ বলে না যে ট্যাগ কোশ্চেন কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা প্রকারভেদ। আমাদের ইন্টারমিডিয়েট বা এসএসসির সিলেবাসে ট্যাগ কোশ্চেন আছে না? ছিল, কিন্তু ট্যাগ কোশ্চেন পড়ানোর সময় কেউ বলে নাই তোমাকে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স 4 প্রকার, তার মধ্যে কিন্তু 1 প্রকার ট্যাগ কোশ্চেন। তার মানে পুরো পৃথিবীতে প্রশ্নবোধক বাক্যই আছে 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। তাহলে সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, আরেকটা ইয়েস নো কোশ্চেন, আরেকটি ট্যাগ কোশ্চেন, আরেকটি এমবেডেড কোশ্চেন। ঠিক আছে? এখন ডাব্লিউএইচ কোশ্চেন কি? যে প্রশ্নগুলো ডাব্লিউ এবং এইচ দ্বারা, যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দ্বারা গঠিত, ওগুলোকেই বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। এবং যে প্রশ্নের উত্তর দিতে হলে তোমার মুখ দিয়ে কথা বলতে হবে। কি? মুখ দিয়ে কথা বলতে হবে তোমার। আর যে প্রশ্নগুলোর উত্তর ইয়েস এবং নো অথবা ইশারা ইঙ্গিতে দেওয়া যায় সেটাকেই বলা হয় ইয়েস নো কোশ্চেন। বুঝে নাই? যেরকম আমি যদি বলি হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? প্রজ্ঞা। তাহলে ওর নাম কি? ও যদি প্রজ্ঞা মুখ দিয়ে না বলে উত্তর দিতে পারবে? তার মানে এটা ডাব্লিউএইচ কোশ্চেন। এখন যদি বলি তুমি কি ভালো আছো, ওর কিন্তু কথা না বললেও কি ইশারা দিলেও বুঝাইতে পারবে, আর ইয়েস অথবা নো বললেও বোঝা যাবে। তুমি কি হ্যাপি? ইয়েস অথবা নো। তুমি কি ভাত খেয়েছো? ইয়েস অর নো, তাই না? যদি বলি তোমার বাড়ি কোথায়, তাহলে কথা বলতে হবে। এখন আর ইয়েস নোর কাজে আসছে না। তার মানে বোঝা গেল যে ডাব্লিউএইচ কোশ্চেন মুখ দিয়ে কথা বলতে হবে, ইয়েস নো কোশ্চেন কথা না বললেও চলে। এই দুইটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এখানে দেখবা ডাব্লিউএইচ দিয়ে শুরু হয় আর এখানে শুরু হয় সাহায্যকারী ভার্ব দিয়ে। তাহলে ইয়েস নো কোশ্চেন শুরু হয় কি দিয়ে? সাহায্যকারী ভার্ব দিয়ে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলো দিয়ে শুরু হয় না? আচ্ছা, তার মানে ইয়েস নো কোশ্চেন শুরু হয় সাহায্যকারী ভার্ব দিয়ে, আর ডাব্লিউএইচ কোশ্চেন শুরু হয় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। ওই যে ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা পড়াইলাম না, ওইগুলো। তাহলে আমরা দেখাইলাম হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, এই দুটো কিন্তু আমরা বুঝছি, কারণ এগুলো আমরা পড়ে আসছি। ট্যাগ কোশ্চেন আমরা সবাই পারি, এটা আমাদের পছন্দের টপিক, তাই না? এটা একদম সহজ এবং স্টুডেন্টরা এখানে ফুল মার্কস পায়।
5-এ 5 পায় সবাই, কিন্তু এমবেডেড কোশ্চেন আজকে আমরা প্রথম নাম শুনলাম, তাই না? আচ্ছা, তাহলে এই সেই এমবেডেড কোশ্চেন, মানে এমবেডেড কোশ্চেনের জন্ম হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে। তার মানে আমাদের জীবনে 4 ধরনের প্রশ্নবোধক বাক্য আসছে আমাদের লাইফে, আমরা বুঝতে পারি নাই, এগুলো বুঝতে পারছি, এটা বুঝতে পারছি, এটা বুঝতে পারছি, এইটা বুঝতে পারি নাই। তো আজকে আমরা ক্লিয়ার হলাম কি এমবেডেড কোশ্চেন হচ্ছে এমন একটা কোশ্চেন যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্সে প্রশ্ন করা হয়। কোথায়? কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে প্রশ্ন করা হবে, আর কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজে প্রশ্ন করা যাবে না। কথা কি বোঝা গেল? সাবঅর্ডিনেট ক্লজে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করতে হবে প্রিন্সিপাল ক্লজে। বোঝা গেল? এই বাক্য যে দুইটা লিখলাম, এখানে সঠিক কোনটা? উপরেরটা সঠিক। কোথায়? এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। তোমার নাম কি? রূপা। প্রশ্নবোধক চিহ্ন হবে না। আচ্ছা, এখানে কি কোনো প্রশ্ন করা হয়েছে? তোমাদের কি হোয়ার দেখলেই মনে হয় প্রশ্ন করা, নাকি ডাব্লিউএস কোশ্চেন থাকলেই কি প্রশ্ন করা হয়? দেখো তো, এখানে তো এটা অ্যাসার্টিভ বাক্য, সাবজেক্টের পরে ভার্ব, এখানেও সাবজেক্টের পরে ভার্ব, এই হোয়ারটা তো এখানে কনজাংশন, সে তো ইন্টারোগেটিভ প্রোনাউন না, তাই না? যদি এখানে তুমি প্রশ্ন করে ফেলো, এই কাজটাই যে হয়েছে এখানে, এই বাক্যটা ভুল, এই বাক্যটা ভুল। তার মানে এখানে প্রশ্নবোধক হবে কি হবে না সেটা নির্ভর করবে প্রিন্সিপাল ক্লজ কি অবস্থায় আছে। প্রিন্সিপাল ক্লজ যদি প্রশ্নবোধক থাকে তাহলে তুমি প্রশ্নবোধক দিবা। এখানে প্রিন্সিপাল ক্লজটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তার মানে ওখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার কোনো সুযোগ নেই। বোঝা গেল? তার মানে আমরা আরেকটা জিনিস জানলাম যে এমবেডেড কোশ্চেনের বেলায় যে আমাদের যে প্রিন্সিপাল ক্লজটা থাকবে সেটা অ্যাসার্টিভও হতে পারে, ইন্টারোগেটিভও হতে পারে। যদি অ্যাসার্টিভ হয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন হবে না, আর যদি ইন্টারোগেটিভ হয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন হবে। এখানে হয় আর হু, হুজ এগুলো থাকুক বা না থাকুক সেটা দেখে তোমার কোনো লাভ নাই, এটা কখনো এখানে প্রশ্ন করা যাবে না, কারণ এটা সাবঅর্ডিনেট ক্লজ। কোনটা উত্তর হবে? উত্তর কোনটা? বি আর ডি, দুইটা উত্তর হবে। দেখছো, ওই রকমই হবে তোমাদের, তোমাদের পরীক্ষার হলো ওই রকমই হবে। সেটাই তো, এত বড় একটা জিনিস নেই এখানে, আর তোমার চোখে পড়লো না? এরকম করেই তো তোমাকে লোভ দেখায় সুন্দর করে উত্তরটা এখানে রেখে দিবে, তুমি তো দেখার সঙ্গে সঙ্গে অলরেডি দাগায় ফেলছো অর্ধেক, অর্ধেক দেখানোর পরে খেয়াল করে দেখবে যে হায় হায়, উত্তর ডি, তখন আর কিছুই করার থাকবে না। তাহলে উত্তর কিন্তু ডি।